দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজকে আনন্দের দিন বৌমা, এই নাও খাবারের থালাটা, তোমার ভাইয়ের সামনে দাও। দিন মা দিন। ওরে বাবা, ফুলকো ফুলকো লুচি। আরে হয়েছে হয়েছে, এবারে খেতে শুরু কর। মাছি বসে যাবে যে। আপনি আপনার ছেলেকে বলুন তো, ভাই ফোটার জন্য যে জামা প্যান্ট গুলো এনেছে ওগুলো আমাকে দিয়ে দিতে। হ্যাঁ, আমি তো একদম ভুলে গেছি, আজ বিকালেই আমি এনে দেবো। কি হলো মা, আপনি তো খুব বড় মুখ করে বলেন আপনার ছেলে নাকি ভুল করতে পারে না, এবার হলো তো? মাগো, মায়ের কাছে ছেলে যেমন কোনোদিন বড় হয় না, তেমনি ছেলের ভুল মায়ের চোখে কোনোদিন ধরা পড়ে না। মা, এই কথা তুমি এখন বুঝতে পারবে না মা, তুমি যখন ছেলের মা হবে তখন তুমি বুঝতে পারবে। কি সব উল্টো পাল্টা কথা বলছো মা? যা বলবি না কেন দাদা, মায়ের মনে কি কম দুঃখ। কেন রে? মা তো প্রায় সবাইকে বলে মায়ের বয়সে সব মেয়েরাই নাকি নাতি নাতির মুখ দেখেছে, খালি আমি এখনো নাতি নাতির মুখ দেখলাম না। কি না, তোমার কথাটা বলে ভালো করলাম না। আমি একটু কাজে যাচ্ছি বা। তোর তো অনেক কাজ, বাবা তো অনেক কাজে ব্যস্ত থাকে, লেখা নিয়ে তুই ব্যস্ত থাকি, কিন্তু এই বয়সে আমার কি কাজ এই বয়সে একটা নাতি কিংবা নাতনির মুখ দেখবো, তাকে নিয়ে অন্তত কিছুটা তোর ভুলে সঙ্গীতা, সঙ্গীতা তুমি মাকে সান্ত্বনা দাও। আমি মাকে কি সান্ত্বনা দেবো? তা তুমি সান্ত্বনা দেবে না তো কি আমি সান্ত্বনা দেবো? আমি এখন লিখতে যাচ্ছি। আর মা তুমি নাতি নাতির কথা বলছো তো? ওই রহমান ডাক্তার কি বলে গেছে সেটা তুমি তোমার ওই বৌমার কাছ থেকে জেনে নিও, তোমার বৌমার কাছেই জেনে নিও। বৌমা, বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার কি বলে গেছে? রহমান ডাক্তার বলে গেছে। কি হলো, কথাটা শুরু করে শেষ করলে না যে? না মানে তোমাদের দুই মানুষের অনেক কথার মানে আমি বুঝি না বাবু। কিছুদিন আগে পর্যন্ত তোমাদের দুই মানুষের রোজ রাত্রে ঝগড়া হতো, অথচ দিনের বেলায় যেমন হাসি তেমনি খুশি। তা রাত্রেবেলায় কি নিয়ে ঝগড়া করতে বলবো? আগে না মানে ওই যে লেখা নিয়ে। তা ভাস্কর তো লেখে, তা তুমি ঝগড়া করতে কেন? হ্যাঁ, তোমার ঝগড়া করার কারণটা কি? ওই যে লেখা নিয়ে মানে ওই নানান তর্ক বিতর্ক হয় মা। এতক্ষণ আমি বেশ বুঝতে পারছি, এই জন্যই তোমার কোলে কোনো বাচ্চা কাচ্চা আসছে না। মা, আমি এখন যাই মা। তা তো যাবেই, শাশুড়ির কাছ থেকে তো পালাবে। বলি ভাস্কর না হয় লেখা নিয়ে ব্যস্ত থাকে, তুমি পারো না ভাস্করের হাত থেকে কলমটা কেড়ে নিয়ে তাকে অন্য কথা বলতে? কিন্তু মা, জানি না বাচ্চা, আজকালকার ছেলে মেয়েদের যত সব বলি যেই বয়সের যা সেই বয়সে তাই না হলে কি এই সংসার করার মানেটা কি বলতে পারো? ঠিক আছে বৌমা, আমি ভেতরে যাচ্ছি, তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি জল খাবারের ব্যবস্থা। মনে পড়ে মা, মনে পড়ে আমার সেই ছোট্ট ভাইটার কথা, আজও আমার মনে পড়ে। দিনে দুপুরে একদল গুন্ডা তো আমাকে জোর করে তুলে নিয়ে গেল একটা বড় বাড়িতে, তারপর একের পর এক আমাকে ধর্ষণ করল। তারপর আমাকে নিয়ে গিয়ে পতিতালয়ে একটা মাসের কাছে বিক্রি করে দিল। আমি 1 বছরে সব কিছু হারালাম মা,
আমি আমি আমার ভাইকে হারালাম, সংসার হারালাম, প্রথম যৌবনের ভালোবাসা হারালাম। তাই তো এই ভাই ফোটার দিনে আমার ভাইটার কথা বারবার মনে পড়ে। তাই তো জুয়া চন্দন নিয়ে আমি আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে ফোঁটা দিয়ে বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারি পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নিশি, তুই তাহলে সত্যি সত্যি আমার হাতে ফোঁটা নিলি ভাই, ফোঁটা নিলি। তাহলে দাঁড়া, এই আনন্দের দিনটা হয়তো আর আমরা কোনোদিনই পাবো না। তাহলে এই সংসারের সবাইকে বলি, মা ঠাকুরপো তোমরা কোথায় ছুটে এসে দেখে যাও, আমার ভাই আজ আমার হাতে ফোঁটা নিয়েছে। মা, আমার ভাই আজ আমার হাতে ফোঁটা নিয়েছে। এতদিন পরে ভাই বোনকে একসঙ্গে দেখি আমার থেকে আনন্দ হচ্ছে, তা আমি ভাষায় বোঝাতে পারবো না বৌমা। নিশি, প্রণাম কর আমার শাশুড়ি মা। এসো বাবা, এসো, সুখী হও বাবা, দীর্ঘজীবী হও। কি হলো, অমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছে কেন বাবা? আপনার মধ্যে আমি যেন আমার মাকে খুঁজে পাচ্ছি। আচ্ছা, আমি যদি আপনাকে ছেড়ে আর কোনোদিন না যাই মা, নিশি, বিশ্বাস করছি আমার মা ঠিক এমনি করে স্মৃতিতে সিঁদুর করতো, পূজা পার্বণে করতে এমনি করে লাল শাড়ি গরমের শাড়ি। নিশি, মাকে আমি যতই দেখতাম ততই যেন আমি অবাক হয়ে যেতাম। বৌমা, তোমরা তো একই মায়ের পেটে ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বলছে তুই বিশ্বাস কর দিবি না মানে? আসল ব্যাপারটা বলো তো কি মা? কি? আমার শ্বশুর বাড়ির সব লোকেরাই একটু একটু পাগল। সঙ্গীতা এখানে এসে সুস্থ হলে কি হবে, ওর ভাইয়েরা এখনো সুস্থ নয়। তুই ঠিক বলেছিস ভাষা, ওরা সুস্থ হলো, তিন ভাইয়ের একমাত্র বোনের কথা কি ওদের মনে পড়তো না? বৌমা, তোমার ভাইকে নিয়ে ঘরে ভেতরে যাও, আমি জল খাবারের ব্যবস্থা করছি। এসো। আর একটুখানি ধরা পড়ে গিয়েছিলাম আর কি। আর কি জামাইবাবু এসে ব্যাপারটাকে ম্যানেজ করে ফেললেন। কিন্তু এরকম জল জ্যান্ত মিথ্যাটাকে কতদিন আর ম্যানেজ করে চালানো যাবে? হয়তো সারা জীবন। কারণ কারণ আমার দিদি হয়তো কোনোদিন আর আপনার বাড়িতে আসবেন না। নিশ্চয়ই আপনি জানেন, আমার দাদা সাগর রায়কে দিয়ে আমার জোর করে দিদিকে মদ খাইয়ে আমার দিদি মদের বোতলে হাত ডুবিয়ে আমাকে ফোঁটা দিয়েছে। কেন কেন তুমি ওসব কথাগুলো আমাকে শোনাচ্ছ? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তুমি কেন তাকে আবার কুড়িয়ে আনতে চাইছো? যাও যাও যাও, তুমি ভিতরে গিয়ে বিশ্রাম করো, যাও। জামাই বাবু, আমি তো না হয় বিশ্রাম নেব, কিন্তু আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত, সেটা কি আপনি বোঝেন জামাই বাবু? সেটা কি আপনি বোঝেন? কি হলো সঙ্গীতা, তোমার মুখে কোনো কথা নেই কেন? একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা? আচ্ছা, এখনো কি তুমি তোমার বউকে ভুলতে পারোনি? ভুলে গেছি, একদম ভুলে গেছি। তার কোনো স্মৃতি আমার মনের মধ্যে নেই। তুমি সত্যি কথা বলছো? একদম সত্যি কথা বলছি। যদি যদি তুমি বিশ্বাস না করো, এই আমি তোমায় ছুঁয়ে বলছি। ভালোবাসার প্রথম ছোঁয়া। না না, ওটা সত্যি নয়, ওটা সত্যি নয়, ওকে তো আমি ভুল করে ছুঁয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাই ফোটার শুভ দিনে একটু একটু করে দিনটা শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে নাচ নেমে আসছি, খাটের উপর শুয়ে আছি,
যন্ত্রণা কাতর মানুষটা। আমি আমি তোকে জাগাবো? না না না, জাগাবো না। ও ঘুমো, ও একটু বিশ্রাম নি। আমি আমি ওর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরেই বরং শুয়ে পড়ি। চাঁদের আলোতে জানলা দিয়ে দেখা যাচ্ছে ওই বুয়াতি ডাব গাছটা অনেকগুলো সন্তানকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা রাত চোরা পাখি যেন কেটে গেল, কিন্তু কিন্তু আমার ঘুম পাচ্ছে না কেন? একটা প্রচন্ড উত্তাপ যেন আমাকে। না না, আমি আমি তোকে ভুল করে ছুঁয়ে ফেলেছিলাম, ইচ্ছে করি তো নয়। যা যা কোনোদিনও হয় না তা তা কেন আজ আমার শরীরে এমন শিহরণে শিহরণে যে কি আমার আগুন জ্বলে স্রোত বয়ে যাচ্ছে? কেন কেন বা বইবে না? আমি তো একটা মেয়ে মানুষ। কতদিন পরে শরীরে লাগলো পুরুষের ছোঁয়া। আমি এখন যে কি করি কি করি? এই যে তুমি কি ঘুমিয়ে পড়েছো? কি হলো শুনছো? কি হচ্ছেটা কি? ঘুমিয়ে পড়ো। দূরে দূরে একটা বাঁশি বাজছে, শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, বাঁশি নয়, এটা চরিত্রের ফাঁসি। আমি এত ঘামছি কেন বলো তো? খুব বেশি ঘাম হলে ফ্যানটাকে একটু বাড়িয়ে দাও। তুমি আমার হাতটা ধরে দেখো, আমি কিরকম তিত্তির করে ঘামছি। তুই চাঁদের আলোয় গিয়ে বসো, তাহলে আর কাঁপবে না। বলছিলাম কি, আর কি ভেবেছোটা কি বলতো? সেই তখন থেকে উল্টো পাল্টা করেই চলেছ। জানো, পাশের বাড়ির টালির চালে একটা লাউ ধরেছে। তা আমি কি করব? ওই লাউ গাছের গোড়াটাকে গিয়ে কেটে দিয়ে আসবো। তুমি নিষ্ঠুর। তাই তাই খাঁচার ভেতর পাখিটা ছটফট করছে, তুমি তা দেখতে পাচ্ছ না? একটা জোনাকি পোকা ঘরের মধ্যে ঢুকে গিয়ে কি সুন্দর আলো দিচ্ছে, তুমি তাও দেখতে পাচ্ছ না। আর তো পারা যায় না। আজ দুপুর বেলায় মা কি কথাগুলো বলে গেল, সেগুলো তোমার মনে আছে তো? এরপর যদি মা আমাকে জিজ্ঞাসা করে, বৌমা তোমার বাচ্চা কাচ্চা হলো না কেন, তখন তখন আমি কি জবাব দেবো বলো তো? উত্তর দেবে না, অথবা অথবা এই নিয়ে বিনিয়ে তুমি মিথ্যা কথা বলবে, অথবা তুমি বলবে ওই রহমান ডাক্তার তোমায় বলে গেছে তুমি বন্ধা। না, না, না। আর কতদিন আমাকে বলবি? ভাস্কর, ভাস্কর, আবার তোরা রাত দুপুরে দুই মানুষের ঝগড়া শুরু করেছিস? ডাক্তার কাকে বন্ধা বলে গেছে? ইনিয়ে বিনে মিথ্যে কথা আর কতদিন আমাকে বলবি? মা, তুমি যা শুনেছ সেটা ওর আর আমার ব্যাপার নয় মা, ওটা সবটাই আমার উপন্যাসের গল্প। তাহলে শোন ভাস্কর, যে উপন্যাসের গল্প বিতর্ক মায়ের ঘুম ভাঙিয়ে দেয়, ঘরে ঢোকা জোনাক পোকার আলো চোখে পড়ে না, টালির চালে লাউ গাছের গোড়া কাটার কথা লেখা থাকে, তোর সেই শ্রেষ্ঠ উপন্যাস শ্রেষ্ঠ পুরস্কার পাবে 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 পাবে। জামাইবাবুর নতুন লেখা উপন্যাস একাডেমি পুরস্কার পেয়েছে। এই খবরটা শোনার পর থেকে আনন্দে যেন আমার বুকটা ভরে উঠেছে। মনে হচ্ছে ছুটে গিয়ে এই আনন্দের খবরটা আমি পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়ে আসি। তাহলে চল মিস্টার, দুজনে একসাথে যাই। ও রাবণের ভাই বিভীষণ, দুর্যোধনের ভাই দুঃশাসন না? এই জন্য তুই আমার কাছে এসেছিস। সেদিন দাদার কথা শুনে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে তোর আশা বেঁচে বুঝি না? মিস্টার, হ্যাঁ, না না, বেস্তা নয়, বেস্তা নয়।
মর্দার মতো তুই আমাকে বল, আমি কি জানোয়ার, আমি কি জানোয়ার, জানোয়ার। তুই আমাকে ক্ষমা করে মিতা, তুই বিশ্বাস কর সেদিনের পর থেকে আমি ভালো করে খাইনি ঘুমাইনি, শুধু শুধু একটিবার ক্ষমা করে মিতা। না 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 না, হ্যাঁ আমি বোবা হয়ে গিয়েছিলাম রে মেজদা, আমি বোবা হয়ে গিয়েছিলাম। শুধু আজকের কাগজে ভাস্কর জায়গা ছবি দেখে আর তার পুরস্কার পাওয়ার ঘটনাটাকে শুনে আমি বিছানা থেকে উঠে এসেছি রে মেজদা। মেজদা, তুই চোখের জল মুছে বল, তুই কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবি না? বলবো না, বলবো না, কোনোদিন কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। কিন্তু অশ্লীল সাহিত্যের লেখক ওই সাগর রায় মাঝে মাঝে রাতের অন্ধকারে তোর সঙ্গে দেখা করতে আসে কেন? সে কথাও কি তুই বলবি না? সাগরের রাস্তা যাওয়া তাহলে সমিতির চোখে পড়ে গেছে। কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, কেন সে রাতের অন্ধকারে তোর সঙ্গে দেখা করতে আসে? এ কথার উত্তর দেওয়ার সময় এখন আসেনি সুমিত। মেজদা, আমি জানি তুই আমাকে গোপন করতে চাইলেও আসলে গোপন করতে পারিসনি, আর সেটাই হচ্ছে তুরুপের তাস। আর সেটাই হচ্ছে খেলায় যে তার তুরুপের তাস। শিক্ষা ধরে সুমিতকে আবার একটু একটু করে ফিরিয়ে আনছে। আমার দিদিও অনেকটা ভালো হয়ে গেছে। আজ আমার কি আনন্দ হবে। যাই যাই, আমি জামাই বাবুকে খাওয়াতে ছুটে গিয়ে পৌঁছে দিয়ে আসি। কিন্তু না না, তার আগে ওই সাগর রায়ের সঙ্গে আমার একবার দেখা হওয়ার কথা। না গো করেন দাদা, কেউ দেখিনি। বাড়ির সকলের চোখে ফাঁকি দিয়ে আমার বান্ধবীকে আমি তোমার কাছে নিয়ে এসেছিলাম। আমি শুনেছি আমরা অনেক কথা। করাটা তোমাদের দুই বান্ধবীর নাম এক? হ্যাঁ, আমাদের দুজনের স্বামীর নামও এক। তাই যে একই জায়গায় আবার আমাদের দুজনের দেখা হয়ে গেল। তা বেশ বেশ বেশ, হ্যাঁ বেশ করছো বেশ করছো। তা এই প্যাকেটে কি আছে দিদি ভাই? আমার এই প্যাকেটে জামা কাপড় আছে করান্দা। হ্যাঁ গো করান্দা, আমরা দুজনে মার্কেটিং করতে গিয়েছিলাম। তা এত সব কি কিনেছো? জামা কাপড়, ধুতি, পাঞ্জাবি আর ঠাকুরপোর জন্য প্যান্টের ছিট আছে। আমার ঠাকুরপোর জন্মদিন তো। আচ্ছা করান্দা, আপনার দিদি ভাই শ্বশুর বাড়ি যাচ্ছে না? যাবে গো যাবে, খুব তাড়াতাড়ি আমার দিদি ভাই শ্বশুর বাড়ি যাবে। কারণ জামাগো একটা পুরস্কার পেয়েছে তো। কি আশ্চর্য! কি হলো? আরে আমার স্বামীও তো পুরস্কার পেয়েছে। আমাদের বড়বাবুও পাবে। কি পাবে? সারা পশ্চিমবাংলার লোকের কাছ থেকে ঘৃণা, ফুৎকার আর তিরস্কার। সঙ্গীতাদি, তোমার দাদা কি করে? আমার দাদার কাছে বাদ দাও, এখন তুমি বলো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসে? যতখানি ভালোবাসা উচিত। তুমি তোমার স্বামীর সঙ্গে বেড়াতে যাও না? মাঝে মাঝে যাই, কখনো কখনো যাই। আচ্ছা, তোমার স্বামী কি ভালোবাসে? অনেক কিছুই ভালোবাসে। এমন খুব ভাবতে ভালোবাসে। আমার স্বামীও তো লেখার ব্যাপারে কত ভাবতো। আমাকে বারবার গান গাইতে বলতো। লেখা কখনো আটকে গেলে আমাকে প্রশ্নের উপরে প্রশ্ন করতো। মাকে ভালোবাসতো, মায়েদের ভালোবাসতো। ওর মাকে দেখতে যাওয়ার জন্যই তো আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। সঙ্গীতাদি, স্বামী ছেড়ে বাপের বাড়িতে তুমি কি করে আছো দিদি? জামাইবাবু তো তোমার বিয়ে করা স্বামী। আমার স্বামীর মতো তো সিঁদুর পরা স্বামী নয়। নয় ছয় করে দিয়েছে অমানুষ দাদা আমার জীবনটাকে। স্বামী শব্দটাকে আমার কাছে বরবর করে দিয়েছে। এখন আমার জীবনে কান্না ছাড়া আর কোনো পথ নেই। আমার এত দুঃখের কথা আমি যে কাকে বলবো
আমার সুখের কথা আমি কাকে বলবো? আমি খুঁজে পেয়েছি আমার আমার অতীতকে আমি ভুলে যেতে চাই, আর ফিরে পেতে চাই না। আমি আমি তো আমার অতীত জীবনে ফিরে পেতে চাই। আমার বর্তমান কত মধুর, আমার বর্তমান শুধু তিতো তিতো আর তিতো, কিন্তু ভবিষ্যৎ কেন কেন মিথ্যে ভবিষ্যতের কথা ভাবছো? আমি জানি তিনি তোমাকে মনের মতো ভালোবাসেন। মুখে ভালোবাসার কথা বলতে পারেন না ঠিকই, কিন্তু মনে মনে তোমাকে স্ত্রী বলেই মেনে নিয়েছেন। আমার স্বামী তোমাকে মন থেকে মুছে ফেলেছে, আর সেই মনটাতে আমার কোনো জায়গা নেই। আমি তো সিঁদুর না মেনে আমার স্বামীকে মানতে চেয়েছিলাম। আমার এই স্মৃতির সিঁদুর, আমার হাতের শাখা আমার স্বামীকে আমার কাছে এনে দেবে। কি হলো, কি ভাবছো? আমি আমার স্বামীর কথা ভাবছি। আমিও তো আমার স্বামীর কথাই ভাবছিলাম। আচ্ছা, তোমার স্বামীর সঙ্গে তোমার প্রেম খুব গভীর, তাই না? প্রথম তেমন ছিল না, কিন্তু এখন আমাকে চোখে হারায়। আচ্ছা সঙ্গীতা, আমি যদি 2-1 দিনের মধ্যে আমি তোমাদের বাড়িতে যাই। সে তো যেতেই হবে দিদি। এই দেখো, আমার দেওরের জন্মদিনের কার্ডটা এনেছি তোমাকে নেমন্তন্ন করবো বলে, কিন্তু সেটা দিতেই ভুলে গেছি। এই নাও। তোমার দেওরের জন্মদিনে যাওয়া হবে, আর সেই সঙ্গে তোমার বরের সঙ্গে আলাপ করাটাও হবে। তাহলে আজ আমি চলি দিদি। ভাই, তবে হ্যাঁ, সম্ভব হলে তুমি তোমার স্বামীকেও নিয়ে যেও, ভুলে যেও না কিন্তু। চলি ভাই। বর মেয়েদের জীবনে একটা স্বর্গীয় শব্দ, একটা স্বপ্নের শব্দ। অথচ আমার অমানুষ দাদা ওই বর শব্দটাকে আমার কাছে বর বানিয়ে ফেলেছে। কিন্তু না, আর দাদার কোনো কথাই আমি শুনবো না। ওই সঙ্গীতা আমার জীবনের মূলটাকে ভাঙিয়ে দিয়েছে। আমি যাবো, আমি খুব তাড়াতাড়ি আমার স্বামীর কাছে ফিরে যাবো। পালিয়ে যাও। জামাই বাবু পুরস্কার পেয়েছে, এই খবরটা শুনে তোমার দাদা পাগলের মতো এইদিকে ছুটে আসছে। ছুটে আসুক, আজ আমি অমানুষটার সামনাসামনি দাঁড়াবো। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো দিদি ভাই, তাই তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না। না, কেন পারবো না? পাহাড় কি কখনো ঝড়ের সামনে দাঁড়াতে ভয় পায়? দিদি ভাই, ঝড়ের আঘাত ওই নীল আকাশকে কি কখনো ক্ষতি করতে পারে? তুমি ঠিকই বলেছো দিদি ভাই, তুমি ঠিকই বলেছো। তুমি দাদার সামনে বুক টান করে দাঁড়িয়ে বলবে কেন তুমি তোমার স্বার্থের জন্য এতদিন তুমি আমাকে খেলার টুকুর করে রেখেছিলে। হ্যাঁ, আমি বলবো কেন তুমি আমার শরীর জ্বর করে ফেলতে চেয়েছিলে ওই সাগর রায়ের ছায়া। আমি আমার একাডেমি পুরস্কার প্রাপ্ত আমার স্বামীর কাছে ফিরে যাব। কেন মারবে? আজ তার কাছে তুমি হেরে গেছো বলে। কি বললি? কথা শুনে দিদি ভাই বলেনি, সারা দেশের লোক ওই খবরের কাগজ পড়ে জামাইবাবুর নামে ঝন্নি বলছে, আর তারা একই বাক্যে বলছে তুমি হেরে গেছো। এই অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। আমার এক বেঈমান প্রকাশক বন্ধু লুকিয়ে সেই রাস্কেলটার বই ছেপে তাকে পুরস্কার পাইয়ে দিয়েছে। আমি সাগর রায়ের 3 খেলা উপন্যাস পর ছেপে আমি তাকে জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেব।
জ্ঞানপীঠ পুরস্কার। যে পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, যে পুরস্কার আশাপূর্ণা দেবী পেয়েছিল, আমি সেই পুরস্কার সাগর রায়কে পাইয়ে দিয়ে এই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে আমি প্রমাণ করব। জ্ঞানপীঠ পুরস্কার নয় রে দিদি, জ্ঞানপীঠ পুরস্কার নয়। আমার এই টাকার কুমির দাদা টাকার জোরে সাগর রায়কে পাইয়ে দেবে একেবারে অজ্ঞানপীঠ পুরস্কার। চুপ কর, চরিত্রহীন কোথাকার। দাদা চরিত্রহীন হচ্ছ তুমি। তাই একটা যুবতী মেয়েকে তোমার চাকরি দিয়ে তাকে তোমার অফিসে আটকে দিয়েছো। বেশ করেছে, আটকে রেখেছি। একটা বেকার যুবক ছেলেকে জ্ঞানপীঠের পোস্টে নিয়োগ করে তাকে তুমি আজকে অস্ত্র তুলে দিয়েছো। বেশ করেছি রে জানোয়ার, বেশ করেছি। অজিত মুখার্জি, তোমার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। কি করবে? কি করবে? পুলিশকে খবর দেবে? আরে পুলিশ তো মিস্টার মুখার্জির চেনা। আরে এই রাজ্যের বড়রা আমরা না, মিস্টার মুখার্জির চেনা। অফকোর্স, আমি প্রত্যেক মাসে তাদের মাসোহারা দিই। সেই সোর্সে আমি দিনকে রাত করতে পারি, রাত। ভাস্কর যে পুরস্কার পেয়েছে তার চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমাকে পাইয়ে দেব। মুখার্জি বাবুর হাতে আপনার পাণ্ডুলিপিগুলো তুলে দিন। বাবু একবার ভালো করে পড়ে দেখুন। ও সিও, আরে দেবুই তো আমার এই 3টি লেখার ছন্দ পড়ে আপনি মনে মনে দ্বন্দ্ব অনুভব করবেন। আপনি বুঝতেই পারবেন না, ঠিক করতেই পারবেন না যে কোন লেখাটা আগে ছাপবেন। তারপর ভেবেই পাবে না আপনার ওই পাণ্ডুলিপিগুলোকে বিক্রি করে ওই পাণ্ডুলিপির টাকা কোন ব্যাংকে জমা করবেন। তুমি আমাকে আপনি বলছো কেন সঙ্গীতা? আরে তুই ভীষণ অন্যায় করছিস তো দিদি, কারণ কিছুদিনের মধ্যেই তুই সাগর রায়ের সঙ্গে তোর সেকেন্ড ম্যারেজ হবে। হ্যাঁ, হবেই তো, সে তো হবেই। সে তো হবেই, তবে ম্যারেজ নয়, ওটা হবে গ্যারেজ। কোথায় হনিমুন করতে যাবি রে দিদি? কেন রে? ওই দুর্গাপুর গ্যারেজে। মিস্টার মুখার্জি, আপনার সামনে আমাকে এইভাবে অপমান সহ্য করা যায়? ওরা আমাকে চেনে না সাগর রায়, ওরা দেখেনি আমার আসল রূপ। তবুও কেন আমি চুপ করে আছি জানো? তোমার লেখা 3খানা উপন্যাস পর ছেবে আমি তোমাকে এই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে প্রমাণ করব, আর তোমার হাতে তুলে দেব শ্রেষ্ঠ জ্ঞানপীঠ পুরস্কার। কই এই নিন, আমার প্রথম উপন্যাস হচ্ছে নারী দেহ। নারী দেহ, বাহ 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 বাহ, অদ্ভুত নাম, অদ্ভুত নাম। আচ্ছা, তোমার এই নারী দেহর পর আর কি উপন্যাস লিখেছো? এই যে এটার নাম হচ্ছে অফুরন্ত যৌবন। ও, পুরন্ত যৌবন। ইউনিক। তারপরেরটা? আর এটা হচ্ছে গোপন মিলন। গোপন মিলন। জবাব নেই মিস্টার সাগর রায়। জবাব নেই মিস্টার মুখার্জি। খাতাগুলো একবার ভালো করে পড়ে দেখুন। ও, প্রেসের অফিসে গিয়ে পড়ে দেখবো না স্যার, আরে এখানে একবার উল্টে পাল্টে দেখে নিন না, ভিতরটা কি লেখা আছে। তোমার এই অশ্লীল লেখাগুলো মেয়েদের সামনে না পড়লে নয় জানোয়ার। তোমার 3খানা উপন্যাসের একটা পাতাতেও কোনো অক্ষর লেখা নেই। আপনি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছেন না, আপনাকে কি চশমা এনে দেবো স্যার? সাগর রায়, তাহলে শুনুন মিস্টার মুখার্জি, এই সাগর রায় হচ্ছে আমার বন্ধু। কি বললি? নিজে ঠিকই বলেছে। পাছে আপনার বোন যাতে অন্য লেখকের সাথে মিশে বিপথে না চালিত হতে পারে, আর অশ্লীল সাহিত্য উনি যাতে প্রকাশ করতে না পারেন, সেই জন্য নিশ্চিত আমাকে কায়দা করে লেখক সাজিয়ে আপনার কাছে পৌঁছে দিয়েছিল।
সাগরদা, আপনি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে যে অনেক কটু কথা বলে ফেললাম। আমি আপনার সাথে অনেক অভিনয় করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। কিন্তু আমি তোদের কাউকে ক্ষমা করবো না জানোয়ার দল। আমি তোদের এই শয়তানি বদলা নেব, চরম বদলা। আজ আমি প্রমাণ করে দেব আমি কে। আমি একা নই, অসহায় নই, আমার অসংখ্য কর্মচারী আছে, আর আছে অসংখ্য ব্যবসায়ী বন্ধু, আর আছে আমার ছোট ভাই সমীর, যাকে আমি নিজের হাতে গড়ে পিঠে মানুষ করেছি। এই, কে আছিস? মদ নিয়ে আয়, মদ। তোমার হাতে খেলার পুতুল আমি ছাড়া আপাতত আর কেউ নেই। সমীর, মদের পুতুলটা আমি নিয়ে এলাম দাদা। সমীর, হ্যাঁ রে, তোকে আমি আমার এই বিজনেসের অর্ধেক সম্পত্তি লিখে দেবো। ও তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলো আপনাকে কি করতে হবে? তুই শুধু সাগর, সঙ্গীতা আর নিশিতের উপর একটু নজর রাখবি। এই পারবো না। আর শোন, কোরআনকেও একটু চোখে চোখে রাখবি। হ্যাঁ, আমি পারবো না। কে এত সাহস তোর? হবেই তো, আজ থেকে যে তোমার হাতের খেলার পুতুলটা মানুষ হয়ে গেল। কে বলতে চাস তুই? এখনো সময় আছে দাদা, এখনো তুমি তোমার পাপির পথ থেকে ফিরে এসো, দিদিকে জামাইবাবুর কাছে পাঠিয়ে দাও। না, মেঘদাকে ফিরিয়ে নিয়ে এসো দাদা, মেঘদাকে ফিরিয়ে নিয়ে এসে তুমি তোমার ভুল স্বীকার করো দাদা। আমার জীবনে ভুল বলে কোনো শব্দ নেই। আমি বিজনেস ম্যাগনেট, আমার জীবনে কোনো ভুল নেই। তোমার পায়ের তলায় মাটি নেই দাদা। সোনা আছে, সোনা, আর আছে টাকা। কিন্তু জীবনটা যে তোমার ফাঁকা হয়ে গেছে। ওকে আমি লাথি মারবো। তুমি যদি আমার দাদা না হতে তাহলে অনেক আগেই আমি তোমাকে লাথি মারতাম। জানোয়ার আমি নয় রে, জানোয়ার তুই। তাই তুমি একটা বাস্তু ঘুঘু, তাই তোমার পরবাঙ্গে ছিটিয়ে দিয়ে যাচ্ছি আমার সারা জীবনের ঘৃণার থুতু। করে ডাকলে কুকুরের মতো আবার পায়ের তলায় এসে নেজ নাড়বে। কে আছে? সবাই যে মেয়েটাকে আমি টাকা টনিক খাইয়ে আমার 7 দিন আগে আমি আমার রক্ষিতা করে বাগান বাড়িতে আটকে রেখেছিলাম, তুমি তাকে এখানে পৌঁছে দিতে পারবে? টাকা ছাড়লে স্যার আমি সবকিছু করতে পারবো। আমার বাগানের ঘরে একটা খসখস পর্দা টাঙিয়ে দেবে, পর্দা। বুঝতে পেরেছি স্যার। এই জানে আপনাকে আর আপনার রক্ষিতাকে না খায়, শুধু পর্দা কেন, ওই জন্য আর একটা কথা, বউটা পুরো বেশ্যা হয়ে গেছে, বেশ্যা। এবার চাঁদ উঠবে অমাবস্যার রাতে, দেখবে তাকে তুমি একটু চোখে চোখে রাখবে, চোখে চোখে। বলতে হবে না স্যার, বলতে হবে না। बारे में रखा
সুন্দরী, ওড়নাটা খোলো। ওরে ও ভাস্কর, কি হলো? গেল কোথায় ছেলেটা? অমরের জন্মদিনের অনুষ্ঠানে যারা এসেছিলেন সেই সব নিমন্ত্রিত অতিথিরা সব চলে গেছে, খাওয়া দাওয়া সব মিটে গেছে, কিন্তু এই সময় ভাস্কর গেল কোথায়? ভাস্কর, ওরে ও ভাস্কর! আপনার ছেলে তো বাড়িতে নেই মা। ভাস্কর বাড়িতে নেই? কোথায় গেছে? একাডেমি পুরস্কার প্রাপ্ত যে উপন্যাস চেপেছিলেন তিনার কাছেই গেছেন। আহা, ভাস্করের আমার কত দয়ার মন, কর্তব্যের কোনো শেষ নেই। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সবই ওকে করতে হয়। ও, সবই আপনার ছেলেই করেছেন, আমি কিছুই করিনি। বৌমা, ঠিক আছে ঠিক আছে, ছেলে তো আপনার কাছে বড় হবে, আর বৌমারা যতই খেটে মরুক না কেন তাদের কপালে কিছুই নেই, তাদের কপাল পোড়া। এই মেয়ে, তুই কি রাত দুপুরে তোর এই শাশুড়ির সঙ্গে ঝগড়া শুরু করে গেছিস? হ্যাঁ, কিরে, ওই ঝগড়া শুরু করবি? তোমার সঙ্গে কথাই বলবো না। হ্যাঁ, কথা বলবি না? না, বৌমা, তুমি তুমি যা খেতে চাও আমি কিচ্ছু রান্না করে দেবো না, চাও করে দেবো না, সামনাসামনি দেখা হলে মুখ ফিরিয়ে নিয়ে থাকবো। তাহলে শোন মেয়ে, আমি তখন কি করবো জানিস? কি? তোকে এমনি করে বুকে চেপে ধরে আদর করে বলবো, ওরে বোকা মেয়ে, তোর মতো একটা বুলবুলি পাখি কথা না বলে কি কখনো থাকতে পারে? মা, তুই যে আমার লক্ষ্মী সোনা মেয়ে। ভাস্করের কি ক্ষমতা ছিল তুই যদি ওর পাশে দাঁড়িয়ে সবকিছু সাহায্য না করতিস? সে শুধু বই লেখার কাজেই ব্যস্ত থাকতো, কিন্তু তুই তুই যে সব সামলেছিস, ঘর সামলেছিস, ভাস্করকে তোর লেখা তাকে সব কিছু সামলেছিস তুই। মা গো, তাই সকলের আড়ালে ওই ভগবানকে ডেকে ডেকে আমি কি বলি জানি? ভগবান, জন্ম জন্মান্তর এই সঙ্গীতার মতো পুত্রবধূকে আমাকে দিও ঠাকুর, আমাকে দিও। মা, তুমি শুধু পুত্রবধূকেই চাও, ছেলেকে চাও না? আবো, আজকে আমার জন্মদিন, আজকে ঘরের সব থেকে বড় ভিআইপি আমি, তোমার বোনের ছেলে আমি, আর সেই আমি থাকতে কিনা বৌদিনে কি এমন হয়ে গেল? কপাল ঠাকুর, সবই হচ্ছে কপাল। বৌদি, ওই বোকা ছেলে, ছেলের বউকে আপন করে নিতে হয়, তাদের পরের বিয়ে না ভেবে মনে করতে হয় নিজের মেয়ে। মা, এখানে যত শাশুড়িরা আছে, বৌমাইরা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই সংসারে শাশুড়ি আর বউয়ের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না, কারণ বৌমায়েরা যদি তাদের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে আর শাশুড়িরা যদি মনে করে বৌমাকে নিজের বউয়ের মতো, তাহলে শাশুড়ি বউয়ের ঝগড়া নিয়ে কোনোদিন কোনো কথা হবে না, আর কোনো ঝগড়াও হবে না। মা, শুনলে তো ঠাকুরপো, মা নিজের মুখে আমাকে কতখানি ভালোবাসার কথা বলে গেল। মা, তা তো বলবি, তুমি আসার পর থেকে যে মায়ের ভালোবাসা ভাগ হয়ে গেছে। এবার দেখবে তোমার বউ বাড়িতে এলে মায়ের ভালোবাসা আবার একটা ভাগ হয়ে যাবে। আমি বিয়ে করবো না। তাই নাকি? দেখা যাক, আর তো কটা বছর মাত্র বাকি, শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা যাক। তোমরা যতই বলো বৌদি, বিয়ে আমি করবো না। হ্যাঁ, যদি মা যদি কষ্ট হয় আর তুমি যদি দেখে শুনে একটা ভালো মেয়ে নিয়ে আসতে পারো, আর দাদা যদি বলে অমর তোকে এই মেয়েকেই বিয়ে করতে হবে, তখন কি আমি দাদার কথা অগ্রাহ্য করতে পারি বৌদি? ওরে পাতি দুষ্টু কোথাকার, ছয়
এত কথা বলো না, সময় হলে ঠিক বলবে। আগে আমার বিয়ের সঙ্গে যাওয়ার সেই নীলবনের জন্ম হোক। আরে দাঁড়া দাঁড়া, ভাই বৌদি বললাম কি বিচ্ছু হয়েছে এই ছেলেটা। ওরা ওরা আমাকে একেবারে পাগল করে দেবে, যেমন দাদা তেমনি তার ভাই। উনি যে আবার কখন বাড়ি ঢুকবেন কে জানে। আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি বরং এই বারান্দাটা শুয়ে একটু ঘুমিয়ে নিই। গল্প করবে তো ঘুমিয়ে গেছে। ভাস্করের বাড়ি সবাই ঘুমিয়ে গেছে, শুধু লেবু গাছের ঝোপের আড়ালে লুকিয়ে আছি আমি, এই অজিত মুখার্জি। আমি এসেছি ভাস্করের জীবন থেকে ওই হারামজাদি বউটাকে সরিয়ে দিতে। ওই হারামজাদি বউটাকে, গঙ্গাকে খুঁজে না পেয়ে ভাস্করের উপন্যাস লেখার হাতটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আরে সেই সুযোগে কে কথা বলছে? আমি 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 হচ্ছি এবারে নেশি কুটুম। কে আপনি? এত রাত্রে কেন আপনি এই ঘরে এসেছেন? জানতে পারবে, একটু পরেই তুমি জানতে পারবে কে আমি, কেন আমি, কি জন্যে আমি। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। যান, চলে যান, এখান থেকে চলে যান বলছি। যাবার জন্য তো আমি আসিনি, যাবো তো আমি বটেই, তবে এখনো তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। না, হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী আমার ব্যবসার চরম ক্ষতি করেছে, সে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমার ব্যবসার সে চরম ক্ষতি করেছে। তাই আমি তার জীবন থেকে তোমাকে সরিয়ে দিয়ে আমি তার প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ। তোমাকে হারিয়ে ভাস্কর পাগল হয়ে যাবে। আর সেই আনন্দে হাসতে হাসতে আমি তোমার না, তুমি পারবি না জানোয়ার। আমি এখনই বাড়ির সবাইকে চিৎকার করে ডাকছি, মর, অমর, তোমরা কোথায় ছুটে এসো। এই জানোয়ারটা আমাকে জোর করে তুলে নিয়ে যেতে এসেছে। কে রে তুই? তোর এত সাহস কোথা থেকে পেলি? হ্যাঁ, কোথা থেকে পেলি এত সাহস? আমার সতীলক্ষ্মী বৌমাকে তুই তুলে নিয়ে যাবি? না রে বুড়ি না, ও সতী লক্ষ্মী নয়, ওর আসল পরিচয় তোমরা কেউ জানো না। কারণ ভাস্কর ওর আসল পরিচয় তোমাদের কাছে গোপন করেছিল। গোপন? কি বললি? ভাস্কর আসল কথা গোপন করেছে? বৌমা, আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে ভাস্কর মিথ্যা কথা বললো। মা, আপনি শান্ত হন, মা, আপনি শান্ত হন। আমি আপনার বুকে হাত তুলে দিচ্ছি, আপনি একটু শান্ত হন। সব মিথ্যে কথা বলছে, মা,
দাস ভাস্কর আসার আগে তুমি আমার কাছে শুনে নাও। শোনো, ভাস্করের আসল বউ হচ্ছে সঙ্গীতা। তার সঙ্গে ভাস্করের ডিভোর্স হয়ে গেছে। এটা ভাস্করের বউ না, এর নাম সঙ্গীতাও না। এর আসল পরিচয় এ দেহ প্রসারিণী গণিকা। এর আসল নাম এ হচ্ছে গঙ্গা। ও এতদিন তোমার সঙ্গে অভিনয় করেছে, ও তোমাদেরকে ঠকিয়েছে। তুমি আসল বউ না, তুমি তুমি দেহ প্রসারিণী। তোমার নাম গঙ্গা, তুমি সঙ্গীতা। ভাস্কর ভাস্কর আর তুমি আমাকে মিথ্যে কথা বলে আমার সঙ্গে তোমরা অভিনয় করেছ। ছবে না, আমাকে ছবে না। একটু শান্ত হও মা, একটু বোঝার চেষ্টা করো। সরে যাও, সরে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। আমার সঙ্গে তোমরা অভিনয় করেছো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভাস্কর ভাস্কর আমার সঙ্গে অভিনয় করলো। ভাস্করের জীবন থেকে ওর মাকে আমি সরিয়ে দিলাম। শয়তান, চোখের সামনে একজন মানুষকে মেরে হাসতে তোর লজ্জা করছে না জানো? তুই মানুষ না, খেপা কুকুর। কি বললি? আমি খেপা কুকুর? ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে বলছি। কি হয়েছে, কি হয়েছে বৌদি? এই জানো আমার বৌদি হাত ছেড়ে দে বলছি। আমি তোকে গুলি করে দেবো। পুরোহিত বেঁচে থাকতে তুই দেবী প্রতিমাকে চুরি করে নিয়ে যেতে পারবি না শয়তান। ছেড়ে দে শয়তান আমাকে। তুমি এগিয়েও না, এগিয়েও না। ওই শয়তানটা মাকে শেষ করে দিয়েছে। তুমি আমার জন্য এগোলে তোমাকেও হয়তো ওই শয়তানটা একেবারে শেষ করে দেবে। এই জানোয়ারটার জন্য আমার মা মারা গেছে, এরপরে আমি চুপ করে থাকবো বৌদি। এই জানোয়ার ছেড়ে দে বলছি। ভাস্করের মা বলো, ভাস্করের ভাইটাও অকালে প্রাণ হারালো, আর ভাস্করের বউটা এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে তুলে নিয়ে যে ওর যৌবনটাকে ভোগ করবো।
কে যেন আসছে, কে যেন আসছে, যদি ধরা পড়ে যায় না, ভাস্করের বউটাকে আমি নিয়ে যেতে পারলাম না। আমি পালাই ভাস্করের জীবন থেকে, ভাস্করের জীবন থেকে ওর মাকে, ভাইকে এবং ওর বোনকে সরিয়ে দিয়ে আমি ওর লেখার হাতটা চিরকালের জন্য কেটে দিলাম। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব প্রতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ছায়া থেকে মায়ার জন্ম, মায়াজ কারা ধারণ করে দশ মায়া দশ মহাবিদ্যা ব্রাহ্মণী আর কমলার মতন আমার যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ঈশ্বর, ঈশ্বর, আমি আমি এখন কি করব ঈশ্বর? তুমি সমাধি হও বাবা, তোমার তোমার সব কিছু আমি পুজোর ঘরে সাজিয়ে রেখে এসেছি। তুমি যাও, তোমার ওই চরণ দুটি ধুয়ে আমি আঁচল দিয়ে মুছিয়ে দিলাম বাবা। তোমাকে তোমাকে আর সংসার ছেড়ে যেতে হবে না। তুমি তুই এত সব কোথায় শিখলি রে মা? মায়ের কাছে বাবা। ও মা, বাবা, তুমি ঠাকুর ঘরে গিয়ে আর্নিং করতে বসো, আমি সব জোগাড় করে রেখে এসেছি। একটা কাজ করতে পারি মা? কি বাবা? ওই কোথা থেকে গঙ্গা জলটা ফেলে দিয়ে শ্বাস করে আর তোর চোখের জলে ওই কোথাটাকে তুই ভরিয়ে দিতে পারবি? তোদের দুজনের ওই চোখের জলে, ওই গঙ্গা জলের বদলে আমি মনের চোখে আমি রান্নি করবো মা, আমি রান্নি করবো। বাবা, বাবা, মাগো, তুমি তো আজ আমাদের মধ্যে নেই মা। আজ আজ তুমি এই সংসারে এসে একবার দেখে যাও। বাবার কি চোখের জল, কি কান্না। গঙ্গা, কি আজ তুমি আমাকে গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কার ছন্ন মানসিকতার সব ময়লাকে ধুয়ে ফেলেছো বলে, তোমার অবচেতনার মনে সঙ্গীতা শব্দটাকে বয়ে নিয়ে গিয়ে ওই বিস্তৃত সমুদ্রে হারিয়ে দিয়েছো বলে। আমি তুমি যেমন আমার সাহিত্যে প্রেরণা দিয়েছো, তেমনি আমার মায়ের অকাল মৃত্যুতে কেঁদেছো, আমার ভাইয়ের অকাল মৃত্যুতেও তুমি তোমার চোখের জল ফেলেছো। কিন্তু আমি তো তোমার জন্য কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু না। পর্বত বলছি, পৃথিবীকে আমি কিছুই দিইনি। গঙ্গা, বাতাস বলছি, তোমাকে আমি কি দিয়েছি? কি বললে তুমি? এক টুকরো খাঁটি চন্দন কাঠ খয়ে খয়ে নিজেকে নিঃশেষ করে দিয়ে বলছি আমি কি দিয়েছি পূজারিনীকে? তুমি এসব কথা কোথায় পেলে? তোমার সাহিত্যের পাতায় পাতায়। এসব কথাগুলো আমি লিখেছি। সাহিত্যিক স্রষ্টার স্মৃতির কথা মনে রেখে
আর কি সেই নতুন সৃষ্টি করা যায়? আহ আমি তোমার পবিত্র চরিত্রে চন্দন গন্ধ দিয়ে একটা গণিকাকে মণিকারের শোভিসে সাজিয়ে একটা দামি অলংকার বানিয়ে দিয়েছো। তোমার হৃদয়ের ভালোবাসার ফুলটাকে তোমার ভালোবাসার বাতাসি ফুটিয়ে তুলেছ। কিন্তু তুমি জানো না লেখো, তোমার পর্বতের চরিত্রে যেন যেন আমার মনের পৃথিবীকে কিভাবে করে রেখেছি। আর সবার শেষে একটা কথা বলি, তুমি আমার স্মৃতিতে সিঁদুর করে আমার নারী জন্ম সার্থক করে দিয়েছো। না না না, এখনো তো তোমার নারী জন্ম সার্থক হয়নি। কারণ আমার বাবা বলেছেন, মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকিয়েছিস। তাই আমি তো চাই তুমিই হবে আমার সন্তানের মা। না, আপত্তি করো না, এ আমার বাবার আদেশ। যে বাবা এখন আমাদের সংসারে হিমালয় পর্বত হয়ে বসে আছে। কিন্তু কিন্তু গঙ্গা যদি কখনো কোনোদিন কোনো কারণে তোমার কাছ থেকে হারিয়ে যায়, আমি মূর্খ ইরাবতের মতো ওই গঙ্গার বেগে ভেসে না গিয়ে শিবের মতো তোমায় আমি আমার ছোটাতে লুকিয়ে রাখবো। কিন্তু কিন্তু সমাজ ভগীরথ সেই লুকোনো গঙ্গাকে দুর্ভাগ্যের পাতালে নিয়ে যেতে চায়। আমি পাতালে গিয়ে কপিল মুনির আশ্রম হয়ে যাব। কপিল মুনি, আমার কপালে কি সেই সুখ সইবি? আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণার ভগবতী, আমার নতুন জীবনের সংজ্ঞা, গঙ্গা তুমি গঙ্গোত্রীর মতো বইবে বইবে আমার এই হৃদয়ে। আমার স্ত্রী সঙ্গীতা যে আজ অন্য কথা কইবে। একই তুমি? কে আপনি? আপনি কোথা থেকে আসছেন? কেনই বা এসেছেন? আপনাকে তো আমি চিনি না। যে অন্যায় আমি করেছি তাতে তো আমাকে না চেনাই উচিত। তবুও তো আমি তোমার স্ত্রী। স্ত্রী? আপনি বোধহয় ভুল ঠিকানা এসে পড়েছেন। সাতমহল অট্টালিকার রাজকন্যা এক প্রাচীন পত্রী সামান্য লেখককে স্বামী বলে সম্বোধন করে আপনি আপনাকে লজ্জা দিচ্ছেন। আপনি আপনি এখান থেকে চলে যান। যাবো বলে তো আমি আসিনি। যদি থাকার জন্য এসেই থাকো তাহলে ভুল করেছো। কি বললি? জীবনে কিছু কিছু দৃশ্য খুব রহস্যময় হয়, তাই না? জীবন নাটকের নাট্যকার ওই বিধাতা এক অনিবার্য কারণে আপনাকে আমাকে খুবই কাছ থেকে পরিচয় করিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তখন আমরা কেউ কাউকে জানতেও পারিনি আর বুঝতেও পারিনি। সঙ্গীতা, আজ তুমি আমাকে আপনি বলে কথা বলছো কেন? বলতে বাধ্য হচ্ছি, কারণ কারণ ওই অবচেতন মনের স্ত্রীকে ধুয়ে দিয়ে এখনো পবিত্র গঙ্গা হয়ে গেছে বলে। দেখবেন আবার গঙ্গা যেন হারিয়ে ফেলবেন না। গঙ্গা, গঙ্গা, তুমি মনে রেখো আমি কিন্তু ধর্মপত্নী। ধর্মপত্নী? ধর্মপত্নী বলেই বুঝি সেদিন আপনি আপনার দাদাকে দিয়ে আমাকে জুতো মারতে চেয়েছিলেন? ধর্মপত্নী বলেই বুঝি আমার দেওয়ার সিঁদুরের কৌটোটা ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? আমি তো তোমার পায়ের ধুলো নেব। চুপ কর, কলিকা কোথাকারে! তুই আমাকে অপমান করছিস কোন অধিকারে? ও মা, এখন দেখিছি বুঝতে পারোনি? তাহলে ভালো করে দেখো, এই সিঁদুরের অধিকারে। গঙ্গা, অত মিথ্যে সিঁদুর, ও সিঁদুরের কোনো মূল্য নেই। যে হিন্দু নারী বিয়ের পরও সিঁদুর পরে না, তারও তো কোনো সমতুল্য নেই। আমি হ্যাঁ, হ্যাঁ,
ওই সিঁদুরের কোনো মূল্য নেই বলে একদিন আপনি বলেছিলেন, কিন্তু আজকে উত্তর দাও, কুশণ্ডিকার আগে পর পরের স্মৃতিতে সিঁদুর দেয় কে? সিঁদুর দেওয়ার আগে দাম্পত্যকে স্বামী স্ত্রী না বলে কেন বলা হয় পর করে? তুমি বোধহয় জানো না, যে পুরুষ স্মৃতির নারীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সে হয় তার স্বামী। আর সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত মন্দিরে গিয়ে পুরোহিতের মন্ত্র পাঠের সাথে সাথে সিঁদুর না পড়া অবধি বলা হয় প্রেমিক প্রেমিকা, আর সিঁদুর দেওয়ার পরেই তাদেরকে বলা হয় স্বামী স্ত্রী। ছি 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 ছি, এই কথাটা আমি এতদিন কেন ভাবিনি? না 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 না, আমার পক্ষে তো সঙ্গীতাকে মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া ও তো আমাকে কোনোদিন স্বামী বলে মানেনি। আমি মালিনীর মতো আমি ওর পাশে বসে রাতের পর রাত জেগে ওকে লেখার প্রেরণা জগিয়েছি। সে কথা কি ওই ভদ্র মহিলা শোনেননি? সঙ্গীতা, আমি যদি হাত জোর করে তোর কাছে আমার স্বামীকে ভিক্ষে চাই, তুই কি আমায় ভিক্ষে দিবি না বোন? যে স্থান শূন্য হয়ে গেছে তা তো কোনোদিন পূর্ণ হবে না। চূর্ণ হয়ে গেছে আমার সমস্ত অহংকার, আর চূর্ণ হয়ে গেছে। এই দেখো দেখো না, আজ আমি নিজের হাতে করে সিঁদুরের কৌটো নিয়ে এসেছি। তুমি তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও। পরিয়ে দিন জামাই খুব পরিয়ে দিন। আর আমিও বলছি আপনি আমার দিদির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন। নিশিত, নিশিত তুমিও? আমিও মেয়েদের সঙ্গে এসেছি আপনাকে অনুরোধ করতে, সিঁদুর পরিয়ে দিয়ে আমার দিদিকে আপনি স্ত্রীর মর্যাদা দিন। কিন্তু তোমরা কি কেউ পারবে আমার ভাইয়ের জীবন, আমার মায়ের জীবনকে ফিরিয়ে দিতে? তোমরা কি কেউ পারবে? তুই পারিস বোন আমার হারানো সম্মানকে ফিরিয়ে দিতে। তাই তাই আজ আমি তোর সামনে নত জানু হয়ে আমি অঞ্জলি পেতে ভিক্ষে চাইছি। আমার স্বামীকে ভিক্ষা দে, ভিক্ষা। যে ভালোবাসা দিয়ে তুই আমার স্বামীকে ভালোবেসেছিস, তুই সেই ভালোবাসা আমাকে ভিক্ষে দে। আমার স্বামী আমায় ভিক্ষে দে। না না, তা হতে পারে না। একটা আকাশে তো কখনো দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ না থাকতে পারলেও দুরকম চাঁদ তো থাকতে পারে। কি বললে তুমি গঙ্গা? দুরকম চাঁদ? হ্যাঁ গো লেখক, ফিনকি ফোকটা জ্যোৎস্না রাতে আজ খালি ধপধপে আকাশের চাঁদ, তেমনি আর কিছুদিন পরে পশ্চিম আকাশে ঢলে যাওয়া দ্বিতীয়ার চাঁদ। এক ফালি চাঁদ হয়ে থাকা তো যায়। তুমি? আমি সেই দ্বিতীয় চাঁদের মতো হয়েই থাকবো। গঙ্গা? ও বাবু, গঙ্গায় আজ ভাটার টান লেগেছে গো, ভাটার টান। আসুন, আপনারা সবাই আসুন আমার এই সমুদ্রের দিকে ছুটে। এই ফোয়ারানা গঙ্গার দুই পারে আমি কত ঘুরে বেড়াবো, আর আমার আশপাশে ঘুরে বেড়াবে কত মৌমাছি গো, মৌমাছি। আসুন। গঙ্গা, তুমি সত্যি গঙ্গা? দিদি, তুমি গঙ্গার মতোই পবিত্র দিদি। না, আপনারা কেউ গঙ্গাকে সব কথা বলবেন না। কারণ গঙ্গাকে আমি আমার জীবন থেকে হারাতে পারছি না। গঙ্গা, এই গঙ্গা যে আমার প্রেরণা, না, এই গঙ্গা যে আমার চেতনা, না, না, এই গঙ্গা যে আমার জীবনের দোতনা। ভাস্কর, তুমি ওকে বোঝাও।
কি হলো গো বাবু? এ বাবু, কান্নায় কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমার সব পাওনা গন্ডা মিটে দিন, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। দেখো বাবু, আমি কিন্তু খুব খারাপ মেয়ে। একটা টাকাও কম দিলে এত মাসের বাকি টাকা পড়ে রয়েছে। আমি কিন্তু কিস্তি মেরে আপনার একেবারে অন্নপ্রাশনের ভাত বের করে দেব। হ্যাঁ, ও বাবু, আসুন গো আসুন। ঝুমকা গিরা রে হায়, झुमका गिरा रे बैरेले की बाजार में, झुमका गिरा रे बैरेले की बाजार में, झुमका गिरा रे, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा, हाय 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 झुमका गिरा रे। আমার মা ও বোনেরা, দাদা ও ভাইরা, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। এই সঙ্গীতা দেবীর জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি বাধ্য হই। কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম, এই অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছি। আপনারাই বলুন, এই যে বাবু মশাইরা, এ বাবু, টাকা দিতে না পারবে তো না পারবে, তবে তোমার ওই কৌটার সিঁথিতে একটা সিঁদুর পরিয়ে দাও না গো, সিঁদুর পরিয়ে দাও। গঙ্গা, এ দেখো বাবু, এত ধানের পরে কিন্তু একদম বললে চলবে না। এ নাও নাও, তোমার বউয়ের নিয়ে আসা সিঁদুর কৌটা থেকে সিঁদুর নিয়ে কৌটার সিঁথিতে একটু পরিয়ে দাও না। ধরো ধরো ধরো, দে দে, তাড়াতাড়ি দে, পরিয়ে দে। মাননীয় দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা, এই সাহিত্যিক ভাস্কর ব্যানার্জি সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দেবে, নাকি অন্ধকার থেকে ফিরে আসা, আলোর জগতে ফিরে আসা ওই গঙ্গার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রী বলে মেনে নেবে? 228 বলছি, আমি বলছি, আপনি আপনার স্ত্রী সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিন। আমি 1428 সালের আর এক প্রতিনিধি বলছি, আপনি গঙ্গার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রী বলে মেনে নিন। মাননীয় দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা, আমি সমাজের শৃঙ্খলাকে বজায় রাখার জন্য আপনাদের নির্দেশকে মেনে নিয়ে আমি সঙ্গীতার স্মৃতিতে আবার নতুন করে সিঁদুর পরিয়ে দিয়ে তাকেই আমি আমার স্ত্রী বলে মেনে নিলাম।